আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় ইকবাল সহ 4 জন আরও 5 দিনের রিমান্ডে। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে অভিযান চালাচ্ছে হামজা। পথে রয়েছে আরেক জাহাজ রুস্তুম। সঞ্চালন লাইনের অভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যথাসময়ে বিদ্যুৎ পাওয়া নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। সাত বছরও শুরু করা যায়নি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচার। এবং শারজায় ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানে হেরে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 জনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের 7 দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা এই আদেশ দেন। কুমিল্লা সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গত 13 অক্টোবর নানুয়ার দিঘির পাড় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় নগরীর কয়েকটি পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, আমরা আরো তথ্য নেওয়ার জন্য 5 দিনের রিমান্ডে নিয়ে ডিটেইলস পরে জানাবো। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সনাতন পরিষদ। জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানান তারা। পরে একটি মশাল মিছিল বের করা হয়। এই কাপুরুষিত নৃশংস ধ্বংসযজ্ঞ চালিয়ে ধর্মানুভূতিতে আঘাত দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যদি বিচার না করেন তাহলে আমরা কিন্তু এই রাজপথ ছাড়ব না। এর স্থায়ী সমাধানের জন্য আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাই, সেই সাথে সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনাল গঠন করে এদের দ্রুত বিচার চাই। বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সরকারের দেয়া 2টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। বঙ্গবন্ধুর দেয়া সংবিধানের কথা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন সচিব গোলাম সরওয়ার এতে আরও বক্তব্য রাখেন। যতক্ষণ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। যে কুচক্রী মহল তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ যা তদন্তে বেরিয়ে আসছে সেটা চরিতার্থ করার জন্য গণ্ডগোল লাগিয়েছিল, কিন্তু সেটা কিন্তু জনগণ গ্রহণ করে নাই। অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সচেতন অবস্থানে রয়েছেন। সব ধর্মের মানুষকে তাদের প্রাপ্য অনুযায়ী এবং অনেক ক্ষেত্রে প্রয়োজনের বেশি বরাদ্দ দেন তিনি। লক্ষ্মীপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এসব কথা বলেন। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মসজিদে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির পর উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা। পথে রয়েছে আরেকটি উদ্ধারকারী জাহাজ রুস্তুম। তবে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেনি জাহাজ প্রত্যয়। এর মধ্যে উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া বেশ কয়েকটি যানবাহন, জানাচ্ছেন জাহিদুল আলম। পদ্মার খরস্রোতে পাটুরিয়া ঘাটে ফেরি ডুবে যাওয়ার স্থানে ভিড়তে পারেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। অভিযানে তাই অংশ নিচ্ছে জাহাজ রুস্তম। শিমুলিয়া থেকে রওনা দেয় জাহাজটি।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক। তিনি জানান, নদী থেকে পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন উদ্ধারের পর ফেরির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। প্রত্যয় আসার জন্য সময় লাগে, আপনার জানেন স্রোতের এগেন্সটে আসতে হয়, ধীরে ধীরে আসতে হয়। এই কারণেই আমাদের হামজাটা এখানে আছে। এই ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের এইটা এখানে কাজ করবে। 9টা আমরা উঠিয়ে ফেলেছি, 5টা যে ভাসমান ছিল সেগুলোকে আমরা সরাই নিয়ে আসতে পারছি। এখন যেই 5টা নিচে আছে এগুলো শনাক্ত করার কাজটা খুব জটিল, কারণ একটার উপর আরেকটা বসে আছে। এদিকে ফেরি ডুবি, ঘাট ও ফেরি স্বল্পতার কারণে দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও বাসের যাত্রীরা। ফেরি উদ্ধার ও দ্রুত অচলাবস্থা নিরসনে প্রয়োজনে বেসরকারি উদ্ধারকারী জাহাজের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জাহিদুল আলম, এটিএন বাংলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ যাতে যথাসময়ে জাতীয় গ্রিডে যোগ হতে পারে সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, দেশের প্রথম পারমাণবিক স্থাপনার নির্মাণ কাজ সময় মেনে এগিয়ে চললেও একই তালে এগোচ্ছে না সঞ্চালন লাইন নির্মাণ কাজ। তাই তাদের আশঙ্কা, সক্ষমতা অর্জনের পরও উৎপাদনে নাও যেতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জানাচ্ছেন ফজর রাব্বি। দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে গিয়ে চলছে সময় মেনে। প্রায় 1,14,000 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 2টি পারমাণবিক চুল্লি থেকে 1 বছরের ব্যবধানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পারমাণবিক চুল্লি পাত্র বসানো হয়ে গেছে। নভেম্বর ডিসেম্বর আমরা স্টিম জেনারেটর প্লেস করব এবং সমস্ত ইকুইপমেন্টগুলি আমরা রিয়েক্টর প্রেসার ভেসেলের সাথে কানেক্ট করব। আমরা নিউক্লিয়ার ফুয়েল দেওয়ার আগে ডামি ফুয়েল দিয়ে আমরা টেস্ট করব যে রিয়েক্টর কি রকম ফাংশন করতেছে। আমরা 23 এর শেষ দিকে আমরা ফুয়েল লোড করব এবং স্টার্ট আপ করে আমরা গ্রিডে কানেকশন দেব। এই কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম বলছে, সময় মতো প্রথম ইউনিট নির্মাণ শেষ হবে এবং নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজও শেষ হয়ে যাবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হার্ট বা রিয়েক্টর প্রেসার ভেসেল ঠিক সময়ে স্থাপনের মধ্য দিয়ে 2023 সালে অর্থাৎ নির্ধারিত সময়ে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটছে বাংলাদেশ। তবে একটি স্থিতিশীল সঞ্চালন লাইনের অভাবে ওই সময়ে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ পেতে হলে চাই স্থিতিশীল জাতীয় গ্রিড। সে লক্ষ্যে প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি। 2018-তে শুরু হয়ে 23 সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রকল্পের মাত্র 24% বাস্তবায়ন হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে জাতীয় গ্রিডে পরমাণু বিদ্যুৎ সঞ্চালন নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। দেশের মধ্যে গ্রিডকে উপযোগী করা মানে এটা আমার কাছে মনে হয় একটু সময়ের ক্রাইসিস হতে পারে। যদি বসে থাকে তাহলে এটা কিন্তু প্রোডাকশন কমে যাবে, আমাদের বিক্রয় মূল্য বেড়ে যাবে, এতে অনেক ধরনের একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। অন্যান্য পাওয়ার প্ল্যান্ট এত লস হবে, কিন্তু এটা লস হয়ে যাবে বেশি যদি এটা বসে থাকতে হয়। এটা যাতে আমরা প্রস্তুতি নেই সেভাবে, তাহলে আমি বলবো যে এর থেকে আমরা অনেক লাভবান হব। নির্ধারিত সময়ে নির্মাণ শেষ হওয়ার পরও সঞ্চালন লাইনে বিদ্যুৎ দিতে না পারার খারাপ উদাহরণ এরই মধ্যে তৈরি হয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। রূপপুর থেকে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না এমন প্রত্যাশা করতে চান বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, পাবনা। আইনি জটিলতায় আটকে আছে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচার। 7 বছর আগে তদন্ত শেষ হলেও আইন সংশোধন না হওয়ায় বিচার এখনও শুরুই করা যায়নি। শিগগিরই আইনের প্রয়োজনীয় সংশোধন করে বিচার শুরু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিদ্যমান আইনে যুদ্ধাপরাধী সংগঠনের বিচার করা সম্ভব বলে মনে করেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। জানাচ্ছেন হুমায়ুন চিশতি। যুদ্ধ অপরাধের দায়ে এরই মধ্যে ফাঁসি হয়েছে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সহ শীর্ষ 5 নেতার। যুদ্ধ অপরাধ প্রমাণিত হয়েছে গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি সহ প্রথম সারির আরও কয়েকজনের বিরুদ্ধে। বেশিরভাগ রায়েই জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বা তৎকালীন ছাত্র সংঘকে অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিচার করার কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2014 সালের মার্চে জামাতের বিরুদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপরই অভিযোগপত্র তৈরি করা শুরু করে প্রসিকিউশন। তবে ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সংগঠনের বিচার অন্তর্ভুক্ত করা হলেও শাস্তির বিষয়টি না থাকায় থেমে যায় কাজ। সংগঠনের বিরুদ্ধে যে মামলা করার যে প্রক্রিয়াটা, এটা আমরা দিয়েছেন, এটা সঠিক, কিন্তু সেটা যাচাই বাছাইয়ের প্রশ্ন আসে, সেখানে আইনগত জটিলতা ছিল। একটা পর্যায়ে আমরা আসছিলাম
কিন্তু তারপর তো থেমে গেল। আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে চলমান আইনেই যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করা সম্ভব। প্রচলিত আইনেই বিচার করা সম্ভব, কারণ নতুন আইন করার অপেক্ষায় কিন্তু আমরা বেশ কয়েকটি বছর কাটিয়ে দিলাম। বিচার বিভাগের কতগুলো অন্তর্নিহিত ক্ষমতা আছে, কিন্তু অন্তর্নিহিত ক্ষমতা অ্যাপ্লাই জজ সাহেবরা বহু ক্ষেত্রে করে থাকেন এবং সেটি স্বীকৃত, কিন্তু আপনার ফৌজদারি কার্যবিধিতেও স্বীকৃত, দেওয়ানি কার্যবিধিতেও স্বীকৃত, সংবিধানেও স্বীকৃত। বিচারপতি মানিকের সাথে দ্বিমত পোষণ করে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইন সংশোধন ছাড়া সংগঠনের বিচার সম্ভব নয়। খুব শিগগিরই আইন সংশোধনের কাজ শেষ হবে বলেও জানান তিনি। না, এটা সম্ভব না, এটা প্রচলিত আইনে বিচার করা সম্ভব না। একটা দলকে বিচারের আওতায় আনার জন্য যেই সব ধারা প্রয়োজন কোনোটাই এই আইনটার মধ্যে নাই। রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের বিচার করার জন্য আপনার এটাকে সংশোধন করে এটা করতে হবে। আমি অলরেডি এটা পাঠিয়ে দিয়েছি, এটা আর একটু সময় লাগে, সেই জন্য সামনের অধিবেশনে উঠবে না, কিন্তু আগামী বছর এটা নিশ্চয়ই ওঠার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সাক্ষ্যে উঠে এসেছে, মুক্তিযুদ্ধের সময় জামাত শুধু স্বাধীনতার বিরোধিতাই করেনি, বরং শান্তিবাহিনী আল বদর আল শামসের মতো বাহিনী তৈরি করে চরম নিষ্ঠুরতা চালায় নিরীহ বাঙালির উপর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় সাংবাদিকরা। ভারত সফর নিয়ে রাজধানীর মিন্টো রোডের বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে তা তাদের জন্যই ক্ষতিকর হবে। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রীর ঐচ্ছিক ফান্ড থেকে চট্টগ্রামের রঙ্গনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ সহ দুরারোগ্য জটিল রোগীদের মাঝে সরকারি সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন হাসান মাহমুদ। সাংবাদিকরা সরকার প্রশংসা করেছে যে সরকার অত্যন্ত দ্রুততার সাথে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা চালানো হয়েছিল সেটি সরকার শক্ত হাতে দমন করেছে। এবং তাদের অনেকের মধ্যে আবার নানা ধরনের প্রশ্ন ছিল, তাদের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের নিরসন করার জন্য আমি খোলাসা করে সবকিছু বলেছি। সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে ক্ষমতাসীনরা জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক মানববন্ধনে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন হবে না দাবি করে আবারও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানান মির্জা ফখরুল। জানাচ্ছেন মইনুল হাসান। নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনের নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেওয়া বিএনপির নীতি নির্ধারকরা অভিযোগ করেন, নিত্যপণ্যের বাজারে দামের আগুনে পুড়ছে জনগণ। চাল ডাল তেলের দাম কমছে না বাড়ছে? একটা জিনিসের দাম আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না, খায় কারা? আওয়ামী লীগের লোকেরা। একটা সিন্ডিকেট আছে, তাদের মতো করে দাম বাড়ায়, দেশের মানুষের নাবিশ্বাস উঠে গেছে। জনগণ যেদিন বের হবে রাজপথে, যেদিন সময় হবে সেদিন তো আর আপনার পালাবার পথ খুঁজে পাবেন না। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের নামে আর কোনো প্রহসন মেনে নেবে না দেশের মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন কি, প্রধানমন্ত্রী চান যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে, সেটা দেখতে চান। ভূতের মুখে রাম নাম। আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন গোচরে সম্পূর্ণ লক্ষ্য, তবেই এদেশে নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার জন্য আবারও সরকারকে দায়ী করেন বিএনপি নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ভোটাধিকার ও দেশের সুশাসন প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। গণসংহতি আন্দোলনের চতুর্থ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্দলীয় সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নজিবুর রহমানের রিপোর্ট।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গণসংহতি আন্দোলনের ৪র্থ সম্মেলন। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানে উপস্থিত হন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, দেশের নানা প্রেক্ষাপটে ক্ষমতায় পরিবর্তন চায় জনগণ। জনগণ যখন ঐক্যবদ্ধ হয় কোনো শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। জাগ্রত জনতা আপনারা আজকে এখান থেকে এসেই বাসায় বাসায় না গিয়ে রাজপথকে দখলে রাখেন। রাজপথে দখলে রেখে জনগণকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনেকটা মানুষ প্রস্তুত হয়ে আছে, এই ডাক পেলেই কিন্তু তারা আপনাদের দেখবেন যে রাজপথে আপনাদের পাশে লক্ষ লক্ষ মানুষ পাবেন। একই অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হতে দেয়া হবে না। আওয়ামী লীগের অধীনে কিছু করা যাবে না। এই নির্বাচনকে জাতিসংঘবদ্ধ একমত আমরাই প্রতিহত করতে পারি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। এখন একটা মধ্যবিত্ত পরিবারে যদি একটা অসুখ হয়ে যায়। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,854 জনের। সবশেষ 24 ঘন্টায় 17,811 জনের নমুনা পরীক্ষায় 305 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.71%। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 3 জন মারা গেছেন। একদিনে সুস্থ হয়েছেন 271 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় 1,40 লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল জব্দ করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান, সকালে গালফ এয়ারের একটি ফ্লাইটে বাহরাইন হয়ে দুবাই যাওয়ার কথা ছিল গ্রেফতারকৃত 2 যাত্রী জুয়েল ও রাব্বানির। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লাগেজ ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে তল্লাশি চালিয়ে 6 লাখ সৌদি রিয়াল জব্দ করা হয়। দেশের বাইরে ফরেন কারেন্সি বা আপনার যে কোনো ধরনের কারেন্সি নিয়ে যাওয়ার ক্ষেত্রেই আমাদের দেশের সরকারের একটা সার্টেন রুলস আছে। সেই রুলস অনুযায়ী হয়তো ওনাকে পাসপোর্টে তার এন্ডোর্স করে নিয়ে যেতে হবে অথবা বাংলাদেশ ব্যাংকের অনুমতি দরকার। এই দুটার কোনোটাই ওনাদের কাছে ছিল না। এই কারণেই আমরা মানি লন্ডারিং আইনে কাস্টমস কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করবে। যেহেতু বন্ডেড এরিয়া, আমরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে ওনাদেরকে হ্যান্ড ওভার করবো। এরপরে কাস্টমস কর্তৃপক্ষ এই মামলা করবেন। মামলার কাজ চলছে, মামলা অচিরেই মামলা হয়ে যাবে। রাজধানীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ। পেঁয়াজের দাম কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ সবজির দাম। বাড়তি দামে বেচাকেনা চলছে চাল, চিনি, ডাল ও তেল সহ অন্যান্য পণ্য। ফজলে রাব্বির আরও একটি রিপোর্ট। বাজারে চালের দাম সামান্য কমেছে সপ্তাহখানেক আগেই। কিছুটা কমেছে বাণিজ্য মন্ত্রীকে অস্থির করে দেয়া পেঁয়াজের দামও। তবে বাড়তি দামে তেল, চিনি, ডাল সহ অন্যান্য পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তেল, চিনি, আটা, ডাল, ওভারঅল যা আছে মোটামুটি আপনার সব জিনিসের দামই বেশি। 4-5 দিন আগে যে বাজার করছি সেখান থেকে এখন প্রত্যেকটা জিনিসের দাম বেশি। প্রতি সপ্তাহে বাড়তি, তাহলে আমরা খাবো কেমন তারা গরিবরা বাঙালিরা। মৌসুমের শুরু, তাই সবজির দর বাড়তি। অনুযোগ থাকলেও অভিযোগ করার সুযোগ নেই ক্রেতার। খুশি বিক্রেতা। শীতের সবজিগুলো আসা শুরু করেছে, সেগুলো হাই মানে অনেক বেশি দাম। সিম 160 টাকা কেজি, গেছে সপ্তাহে ছিল আপনার 100 টাকা। টমেটো দেশিটা আপনার গেছে সপ্তাহে ছিল 100 টাকা, এই সপ্তাহে হলো 140 টাকা। উস্তা গেছে সপ্তাহে ছিল 50 টাকা 60 টাকা, এই সপ্তাহে হলো 80 টাকা 90 টাকা। বেশ কিছুদিন ধরেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতির খবর উঠে আসছে গণমাধ্যমে। পণ্যের ঘাটতি আছে বলে মনে করেন না ভোক্তারা। তারপরও নিত্যপণ্যের বাজারে আগুনের কোনো ব্যাখ্যা না পাওয়ায় তারা দুষছেন সরকারকে। কোনো কন্ট্রোল নাই, আর যারাই কন্ট্রোল করার কথা ওরাই সব নিশ্চুপ, শুধু বক্তব্য দিয়ে হবে না। আজকে যেটা যে দামে কিনছে 1 সপ্তাহ পরে আসলে সেটার দাম আরও বেশি যাচ্ছে। এমন একটা অবস্থা যে মানে এটা বর্ণনা করার মতো না। বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পণ্যের সরবরাহ নিশ্চিত করা সহ সব ধরনের উপায় অবলম্বন করতে সরকারের প্রতি উদাত্ত অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। নাটকীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানে হেরে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের। শারজায় ক্যারিবীয়দের দেয়া 143 রানের টার্গেটে খেলতে নেমে শেষ ওভারে 13 রান তুলতে ব্যর্থ হয় মাহমুদুল্লাহ রিয়াদের দল।
এতে 5 উইকেটে 139 রানেই থামে বাংলাদেশের ইনিংস। রিপোর্ট করছেন মোমিনুর রিপন। জয় পেতেই হবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে সূচনাটা ভালোই করেছিল বাংলাদেশ। মেহেদী আর মুস্তাফিজের নৈপুণ্যে 32 রানের মধ্যেই সাজঘরে লুইস, গেল ও হেটমায়ার। এরপর ত্রয়োদশ ওভারে দলীয় 62 রানে স্ট্রাইক নেওয়ার আগেই আন্দ্রে রাসেলকে রান আউট করে যেন উড়ছিল টাইগাররা। কিন্তু বাজে ফিল্ডিংয়ের কারণে প্রতিপক্ষকে দাবিয়ে রাখতে পারেনি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। মেহেদী আর আফিফের ক্যাচ ফেলা, সেই সাথে লিটন দাসের স্ট্যাম্পিং চান্স মিসে শেষ 6 ওভারে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। 14 ওভারে 4 উইকেটে খুঁড়িয়ে 70 রান তোলা ওয়েস্ট ইন্ডিজ শেষ 6 ওভারে যোগ করে 72 রান। 22 বলে 4 ছক্কায় নিকোলাস পুরানের 40 রানে 7 উইকেটে 142 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যটা সাধ্যের মধ্যে থাকলেও শুরুতেই যেন চোখ কপালে ওঠে টাইগার সমর্থকদের। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথমবার ওপেনিংয়ে সাকিব আল হাসান, সঙ্গী মোহাম্মদ নাইম। ব্যাটিং অর্ডারের পরিবর্তনটা খুব বেশি কাজে আসেনি। 90 রানে 4 উইকেট হারালেও জয়ের পথে ছিল বাংলাদেশ। শেষ 4 ওভারে প্রয়োজন 33 রান, হাতে 6 উইকেট। কিন্তু এই সহজ হিসেব মেলাতে পারেনি টাইগাররা। 19তম ওভারের শেষ বলে ওভার বাউন্ডারির চেষ্টায় জেসন হোল্ডারের দুর্দান্ত ক্যাচে পরিণত হন 44 রান করা লিটন। সেট ব্যাটসম্যান আউট হয় বড় ধাক্কা খেলেও তখনও জয়ের পথেই ছিল বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন 13 রান। উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গী আফিফ, আর শেষ বলে দরকার 4। স্ট্রাইকে বাংলাদেশ অধিনায়ক, কিন্তু আন্দ্রে রাসেলের ইয়র্কার ব্যাটে লাগাতেই ব্যর্থ হন রিয়াদ। ফলে রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের পরাজয়। শেষ বলটা যেন বিশ্বকাপের এই আসরে টাইগারদেরই প্রতিচ্ছবি। মমিনুর রিপন, এটিএন বাংলা। বিদেশি চ্যানেলের ক্লিন ফিট সম্প্রচারের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক মিডিয়ার মান আরও বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। এ সময় পে চ্যানেল ব্যবস্থার প্রবর্তন সহ 8 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আদিন সজীবের রিপোর্ট। সরকারের আইন মেনে গত 1 অক্টোবর থেকে দেশে বিদেশি চ্যানেলের ক্লিন ফিট প্রচারের নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কিন্তু এতে দেশের ইলেকট্রনিক মিডিয়ার মান কতটা বাড়বে তা নিয়েই এ বিতর্ক। যখন ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কাজ করতে যাবে তখন তো অবশ্যই সেই সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনগুলো বন্ধ করতে হবে, না হলে কিভাবে আমি এটা উন্নত করব? আমরা অলরেডি ক্লিন ফিডে বাস্তবায়ন করতে পারছি। সিনিয়র সাংবাদিক ইকবাল সুবহান চৌধুরী বলেন, কেবল নেটওয়ার্ক সিস্টেমকে ডিজিটাল ও পে চ্যানেল বাস্তবায়ন হলে দেশের টিভি চ্যানেলগুলো উপকৃত হবে। কেবল নেটওয়ার্ক সিস্টেমটিকে ডিজিটাল করার জন্য সরকার এবং কেবল নেটওয়ার্কের সাথে যারা জড়িত তাদের সাথে দীর্ঘ কয়েক দফা কিন্তু বৈঠক হয়েছে। সেখানে অবশ্য সরকারের দিক থেকেও একটা উদারতা দেখাতে হবে, যদি শুল্কে কিছুটা ছাড় দেওয়া, অন্যদিকে যারা গ্রাহক যারা হবেন অর্থাৎ এই সেট অফ বক্স যারা কিনবেন, এই কেবল নেটওয়ার্কের সাথে যারা জড়িত আছেন বা কোম্পানি যারা জড়িত আছেন তারা যেন চাপ সৃষ্টি না করেন। আমাদের দর্শক শ্রোতা যারা আছে তাদেরকেও সেই ধরনের চিন্তা করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণও মনে করেন, পে চ্যানেল ব্যবস্থার প্রবর্তনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করলে লাভবান হবে দেশ। ক্লিন ফিড বন্ধ করা হয়েছে, ক্লিন ফিড বন্ধের পাশাপাশি পে চ্যানেল ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এবং পে চ্যানেল ব্যবস্থা প্রবর্তন যদি আমরা করতে পারি তাহলে প্রতি মাসে 250-300 টাকা করে 2 কোটি 2.5 কোটি মানুষ থেকে যে 500-600 কোটি টাকা যে উপার্জন করা হচ্ছে সেই উপার্জনের অংশ টেলিভিশন মালিকরা পাবে। এবং সেই মালিকরা যদি পেয়ে থাকে তাহলে আমাদের টেলিভিশনের কর্মকর্তা কর্মচারী শিল্পী কলাকুশলীদেরকে সেই বেতন ভাতা চালিয়ে ভালো কন্টেন্ট উপহার দিয়ে মোশাররফ করিম করে আরো বড় বড় করিমকে আমরা নিয়ে এসে আমাদের টেলিভিশনের মানকে উন্নয়ন করতে পারবো। বিতর্ক প্রতিযোগিতায় সিটি ইউনিভার্সিটিকে পরাজিত করে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বিদেশি সাহায্য না আসলে বাংলাদেশ নিজস্ব অর্থেও তা মোকাবিলা করতে পারবে। রাজধানীর সেটআপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন 2021 বাংলাদেশের প্রত্যাশা শীর্ষক সেমিনারে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজিক প্ল্যান ও অ্যাকশন প্ল্যান প্রণয়ন এবং পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এতে আমন্ত্রিত অতিথিরা বিশ্ব জলবায়ুর প্রভাব মোকাবিলায় আলোচনায় অংশগ্রহণ করেন।
আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আজকে আমাদেরকে ওইভাবে আমাদের সাহায্য দিতে হয় না। আমরা 2 ভাগের কম আমরা পাই বিদেশিদের কাছ থেকে। এই ম্যাকনামারা, এই হার্ভার্ড, ক্যামব্রিজের অনেক অর্থনীতিবিদদেরকে আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলন দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ এসেছে, এটা টিকে থাকবে এবং বাংলাদেশ আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হল বাংলাদেশ জুয়েলার্স সমিতি আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠান। গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দেশের জুয়েলারি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 11 জন ব্যক্তি এবং 3টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। এ সময় এই শিল্পের বিকাশে নবীন প্রবীণ সব ব্যবসায়ীকে একসাথে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এফবিসিসিআইয়ের সভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি আমিন হেলালি, পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনফির উপস্থিত ছিলেন। রাজধানীর বনানীতে অ্যাস্থেটিক বিউটিফিকেশন প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং ঢাকার ধানমন্ডি, উত্তরা, শান্তিনগর, মিরপুর, ওয়ারী ও বসুন্ধরা সিটি আউটলেটের পর 10ম শাখা হিসেবে বনানীর 11 নম্বর রোডে নতুন এ শাখার উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল হক জানান, ত্বক সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়ে বায়োজিন কাজ করে যাচ্ছে। একই ছাদের নিচে স্কিন কেয়ারে অভিজ্ঞ ডাক্তার, থেরাপিস্ট এবং ত্বকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা নিশ্চিত করছে বায়োজিন। এবার আন্তর্জাতিক সংবাদ। বৃহস্পতিবার জামিন মঞ্জুর হলেও আজ জেল থেকে ছাড়া পাননি বলিউড মহাতারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আদালত থেকে জামিনের প্রয়োজনীয় নথি এসে না পৌঁছায় জেলে আরও একদিন কাটাতে হলো আরিয়ানকে। এর আগে 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে আরিয়ান খানকে জামিন দেয় মুম্বাই হাইকোর্ট। তার আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, বলিউড অভিনেত্রী জুহি চাওলা আরিয়ানের জামিনদার হয়েছেন। প্রয়োজনীয় কাগজেও সই করেন তিনি। আগামীকাল জামিন মঞ্জুরের কাগজ হাতে পাওয়া মাত্রই বাড়ি ফিরতে পারবেন আরিয়ান খান। উদযাপিত হল বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর 53তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি। এতে মুক্তমত ও সংস্কৃতি চর্চায় অবাধ পরিবেশ নিশ্চিত, 72-এর সংবিধান অনুযায়ী নিপীড়নমূলক আইন বাতিল ও প্রকৃতি ধ্বংসকারী প্রকল্প বাতিল সহ দেশের সাম্প্রদায়িকতা মুক্ত পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়। উদীচীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইনু এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর গ্যালারি কিউয়ে শুরু হলো শিল্পী কারু তিতাস, বিপ্লব বিপ্রদাস এবং সোহেল প্রাণনের শিল্পকর্ম প্রদর্শনী। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেতা আফজাল হোসেন এবং স্থপতি মুস্তফা খালিদ পলাশ। 3 শিল্পীর 60টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী 6 নভেম্বর পর্যন্ত। লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস আয়োজিত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেয়া 148 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। দলের 12 রানে ইনফর্ম ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 1 উইকেটে 72 রান। এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে 76 রানে 6 উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। তবে 7ম উইকেটে মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইবের 71 রানের জুটিতে লড়াই করার মতো স্কোর করে তারা। শেষ পর্যন্ত 6 উইকেটে 146 রান করে আফগানরা। নবী ও নাইব দুজনের ব্যাট থেকেই আসে 35 রান করে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের জন্য কাউকে দোষারোপ করছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শারজায় ম্যাচ শেষে তিনি আরও বলেন, ব্যাটার বোলাররা ভালো করেছে, তবে ফিল্ডিং দুর্বলতার কথা স্বীকার করে রিয়াদ বলেন, ক্যাচ মিস না হলে ক্যারিবীয়দের স্কোর আরও কম হতে পারত। যে 1-2টা চান্স এসেছিল, ওই চান্সগুলো যদি নিতে পারতাম প্রবলি আরও
10টা রান এটলিস্ট হয়তো কম হতো, আমাদের জন্য হয়তো বা চেসটা ইজি হতো, কারণ টি-20 খেলা এরকম ক্লোজ মার্জিন অনেক সময় হয়। কিন্তু আজকে আর কি আমরা জিততে পারিনি। সেমিফাইনালের আশাটা অবশ্যই হয়তো বা কিছুটা ক্ষীণ হয়ে গেছে, কিন্তু 2টা ম্যাচ আছে, আমরা যদি ইনশাল্লাহ 2টা ম্যাচ জিততে পারি দলের জন্য ভালো একটা কিছু হবে, এবং আমরা চেষ্টা করছি সবাই মরিয়া হয়েই চেষ্টা করছি, সবাই মিলেই চেষ্টা করছি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় ইকবাল সহ 4 জন আরও 5 দিনের রিমান্ডে। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে অভিযান চালাচ্ছে হামজা, পথে রয়েছে আরেক জাহাজ রুস্তুম। সঞ্চালন লাইনের অভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যথাসময়ে বিদ্যুৎ পাওয়া নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। 7 বছরও শুরু করা যায়নি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচার। এবং শারজায় ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানে হেরে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।